ভীষণ ঠান্ডা, তাই না? আসলে এই পিছনের এই ছবিটা দেখে তো ভীষণ ঠান্ডা লাগছে। আজকে তোমাদের প্রত্যেককে নিয়ে যাব বরফের দেশে, হিমবাহের দেশে, আর সেখানে নিয়ে গিয়ে তোমাদের সবাইকে ঠান্ডা লাগিয়ে দেবো, আর প্রত্যেকেই কাঁপতে থাকবে। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখে থাকো, আমার দৃঢ় বিশ্বাস তোমরা যা শিখে নেবে এত ভালোভাবে বুঝতে পারবে যে পরীক্ষার হলে তোমরা লিখতে লিখতে কাঁপিয়ে দেবে। আমাদেরও ভীষণ ঠান্ডা লাগছে মনে হচ্ছে। হিমবাহের ক্ষয় কাজের ফলে গঠিত প্রধান যে ভূমিরূপগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে সার্ক বা করি। আচ্ছা, এইটা পড়ানোর আগে তোমাদের কতগুলো ছবি দেখাই। দেখো, প্রথমে এটা চিনতে পারছো, সবাই জানো এটা হচ্ছে কড়া, এটা হাঁড়ি। আচ্ছা, তারপরে দেখো চেয়ার, তারপরে দেখো এটা কি বলতো, এইটা একটা স্টেডিয়ামের মতো দেখতে, তাই না? আসলে এর নাম হচ্ছে অ্যাম্পি থিয়েটার। রোম সাম্রাজ্যে প্রাচীনকালে মুক্ত জায়গায় চারিপাশে মানুষজনের বসার সুবিধা যুক্ত একটা নাট্য মঞ্চ তৈরি করত, মানে বৃত্তাকার বা অর্ধবৃত্তাকার যে নাট্য মঞ্চ তৈরি করা হতো তাকেই বলা হয় অ্যাম্পি থিয়েটার বা সার্ক। এই ধরনের যে ভূমিরূপ হবে তাকেই বলা হবে কিন্তু সার্ক বা করি। এবার বলো তো, করি কথা অর্থ কি? ইয়েস স্যার, কড়ির কথার অর্থ হলো কড়াইয়ের মতো দেখতে বা হাঁড়ির মতো দেখতে গোলপাত্র। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আচ্ছা, সার্ক কথার অর্থ কি? হ্যাঁ স্যার জানি, সার্ক হল ফরাসি শব্দ। এর অর্থ হলো বৃত্তাকার ক্ষেত্র বা অর্ধবৃত্তাকার স্থান। একদম ঠিক। এই যে দেখো, একদম কড়া, চেয়ার বা অ্যাম্পি থিয়েটারের মতো এখানে দেখো পর্বতের গাত্রে উৎপাটন প্রক্রিয়া এবং অবঘর্ষ প্রক্রিয়ায় গঠিত এই সেম আকৃতির যে ভূমিরূপটা, একেই বলা হয় ইংল্যান্ডে এবং যুক্তরাষ্ট্রে এই ধরনের চেয়ারের মতো বা অ্যাম্পি থিয়েটারের মতো ভূমিরূপকে বলে করি, আর জার্মানি এবং ফ্রান্সে এই ধরনের ভূমিরূপকে বলে সার্ক। এবার এই যে অংশটা, এই অংশের তিনটি মূল উপাদান থাকে। এই তিনটি উপাদান হচ্ছে পিছনের দিকে যে অংশটা তাকে বলা হয় হেড ওয়াল, এইটা গঠিত হয় উৎপাটন প্রক্রিয়া একদম খাড়া ঢাল বিশিষ্ট। আর মাঝখানে যে অবনমিত স্থান, এইটা ক্ষয়কার্যের ফলে, অবঘর্ষ ক্ষয়কার্যের ফলে এটা বেসিনের মতো এরকম একটা অঞ্চল সৃষ্টি হয়। আর একদম সামনে দেখো, ওই ক্ষয়জাত পদার্থগুলো কিছুটা সামনে সঞ্চয় করে করে ওই যে দরজার চৌকাঠ আছে, চৌকাঠের মতো দেখতে সেম এই ধরনের একটা উপাদান থাকে এই ভূমিরূপে, যাকে বলা হয় থ্রেশহোল্ড। তো ওভারঅল এই আকৃতি বিশিষ্ট ভূমিরূপকেই বলা হয় সার্ক বা করি। সার্ক বা করির যে বেসিন আছে, নিচু যে অঞ্চলটা আছে, সেখানে বরফ গলা জল জমে যদি বিরাট বড় হ্রদের সৃষ্টি হয় তখন তাকে কি বলা হবে? এই হ্রদকে বলে কড়ি হ্রদ বা টার্ন। একদম ঠিক, একে বলা হয় করি হ্রদ। এর পরের ভূমিরূপটা হলো অ্যারেথ বা এরিটি। অ্যারেথ কথার অর্থ কি? অ্যারেথ কথার অর্থ হচ্ছে ছুরির ধার, ছুরির যে তীক্ষ্ণ ধার থাকে বা করাতের যে দাঁত থাকে তাকেই বলা হয় অ্যারেথ বা এরিটি। তো এর মতো দেখতে যে ভূমিরূপটা হবে তাকেই বলা হবে অ্যারেথ বা এরিটি। তো দেখো, ছুরির ধারটা দেখানো আছে, এইরকম আকৃতি বিশিষ্ট একদম ধারযুক্ত, খুব মানে তীক্ষ্ণ। আর এই পাশে এই ভূমিরূপটা দেখো, এখানেও সেরকমটাই হয়েছে। আসলে এই পর্বতের দুপাশের গাত্রে এ পাশে সার্ক বা করি হয়েছে, ওই পাশেও সার্ক বা করি হয়েছে, ফলে ক্রমশ মাঝখানের অংশ সংকীর্ণ হয়ে একদম ছুরির ধারের মতো বা করাতে দাঁতের মতো তীক্ষ্ণ হয়ে আছে, তাই না? তো এই ধরনের ভূমিরূপকে বলা হয় অ্যারেথ বা এরিটি। পরের ভূমিরূপটি হলো পিরামিড চূড়া। আচ্ছা, পিরামিড দেখেছো? এটার নাম বলো তো। হ্যাঁ দেখেছি, যেমন মিশরের পিরামিড। হ্যাঁ, পিরামিডের কটা দিক? পিরামিডের 4টে দিক থাকে। 3টে বা 4টে হয়। তো বুঝতে পারছো যে এরকম পিরামিডের মতো দেখতে হবে যে ভূমিরূপ, তাহলে হিমবাহের ক্ষয়কার্য হবে। তো ক্ষয়কার্যের ফলে
এমন একটা আকৃতি হবে যেটা কিনা পিরামিডের মতো দেখতে হবে, তাই না? খুব সহজ। এই যে একটা পর্বত আছে, এই পর্বতের চারপাশে দেখো চারটে সার্ক বা কোয়ারি সৃষ্টি হয়েছে। ফাইনালি যে পর্বতের চূড়াটা রয়েছে পিরামিডের মতো দেখতে হচ্ছে, তাই না? এবং খুব সংকীর্ণ। তো এই ধরনের ভূমিরূপকে নাম দিয়েছে পিরামিড চূড়া। এর আরো একটা নাম আছে যার নাম হলো হর্ন। আচ্ছা, হর্ন মানে কি? হ্যাঁ জানি স্যার, হর্ন মানে হলো শিং, যেমন গরুর শিং, ছাগলের শিং। ঠিক। তো দেখো এটাও এরকম শিংয়ের মতো দেখতে, তাই না? তো একেই বলা হয় পিরামিড চূড়া বা হর্ন। স্যার, আমাদের ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ কি হবে? কুমায়ুন হিমালয়ের বদ্রীনাথের কাছে নীলকণ্ঠ হলো পিরামিড চূড়া বা হর্নের এক্সাম্পল। পরের ভূমিরূপটি হলো কর্তিত শৈলশিরা। এই যে পার্বত্য অঞ্চল, দেখো মাঝখানে একটা প্রধান ভ্যালি আছে, উপত্যকা আছে, আর দুপাশ থেকে শৈলশিরার অবিক্ষিপ্তাংশ যদি পরস্পরের সঙ্গে মিলিত হয় এই প্রধান উপত্যকায়, তাহলে কি দেখা যাবে? এই প্রধান উপত্যকা থেকে যখন দীর্ঘদিন ধরে হিমবাহ প্রবাহিত হবে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে কি হবে? এটাকে কেটে ফেলবে। কোনো প্রধান ভ্যালির দুপাশ থেকে শৈলশিরার অবিক্ষিপ্তাংশগুলোর সম্মুখ ভাগ হিমবাহের ক্ষয়কার্যের ফলে যদি কর্তিত হয়, কর্তন করা হয়, এই ধরনের ভূমিরূপকে বলা হবে কর্তিত শৈলশিরা। পরের ভূমিরূপটি হলো হিমদ্রোণী। আচ্ছা, এই ভূমিরূপ পড়ার আগে একটা কথা বলি। তোমরা মহাভারতের সেই দ্রোণাচার্যের নাম শুনেছো? হ্যাঁ, কৌরব বা পাণ্ডবদের যে শিক্ষা গুরু ছিল ওনাকেই বলা হতো দ্রোণাচার্য। আচ্ছা, দ্রোণ মানে কি? দ্রোণ বা দ্রোণী মানে কি বলতো? একদম ঠিক। মানে হাঁড়ির মতো দেখতে কোনো পাত্র বা কলসির মতো দেখতে কোনো পাত্রকে বলা হতো দ্রোণ বা দ্রোণী। তাহলে এটা ভাবো যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে পর্বত গাত্রে এমন ধরনের একটা ভূমিরূপ হতে হবে যেটা কিনা দ্রোণের মতো দেখতে হবে বা দ্রোণীর মতো বা হাঁড়ির মতো বা বড় একটা গামলার মতো, তাই না? তো এই ধরনের ভূমিরূপকেই আমরা বলবো। তো দেখো, এই যে পার্বত্য অঞ্চলের পর্বত গাত্রে দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে, যেহেতু হিমবাহ কোনো নদীর ভি আকৃতির উপত্যকার মধ্যে দিয়ে যদি যায় দীর্ঘদিন ধরে, তাহলে প্রশস্ত তলদেশ বিশিষ্ট এবং চারিপাশে খাড়া ঢাল বিশিষ্ট, কিছুটাই ইংরেজির ইউ অক্ষরের মতো দেখতে এই যে ভূমিরূপটা, একেই বলা হয় হিমদ্রোণী। হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকার সিঁড়ির মতো ধাপের মধ্যে যদি জলাশয় হয় বা জল জমে যে হ্রদ সৃষ্টি হয়, একেই বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ। এই ধরনের হ্রদ কোথায় দেখতে পাওয়া যায়? হ্যাঁ, এই ধরনের হ্রদ হিমালয় পর্বতের রূপকুণ্ডুতে দেখতে পাওয়া যায়। আচ্ছা বলতো, আমরা যেখানে দাঁড়িয়ে থাকি তার উপরে যে কোনো জিনিসকে, উপরে যে কোনো জিনিস যদি থাকে, সমস্ত জিনিসকে আমরা বলবো ঝুলন্ত বস্তু, তাই না? তো দেখো, পার্বত্য অঞ্চলের হিমবাহের ক্ষয়কার্যের বৈষম্য দেখা যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ক্ষয়কার্য করে। তো মনে করো এই যে প্রধান একটা ভ্যালি আছে, প্রধান উপত্যকা আছে, আর দুপাশে এপাশে দেখো অসংখ্য ছোট ছোট ভ্যালি, আর এই ছোট ছোট উপত্যকা থেকে হিমবাহগুলো মিলিত হয়ে সব এই প্রধান বৃহৎ যে উপত্যকা আছে তার মধ্য দিয়ে প্রবাহিত হয়। তো সাধারণভাবে কার ক্ষয় কাজ করার ক্ষমতা বেশি থাকবে? প্রধান হিমবাহের ক্ষয়কার্য করার ক্ষমতা বেশি বলে বেশি গভীর হয়। আর উপরে ছোট ছোট উপত্যকার মধ্য দিয়ে যে বরফ বা হিমবাহ প্রবাহিত হয় তার ফলে কম ক্ষয় হয়, এই জন্য উঁচুতে অবস্থান করছে। প্রধান উপত্যকার উপরে এই ছোট ছোট যে উপত্যকাগুলো আছে সেটা ঝুলন্ত অবস্থায় থাকে। এইখানে যদি তুমি যাও, এখানে যদি তুমি দাঁড়িয়ে থাকো, তাহলে তোমার মাথার উপরে থাকবে, তাই না? এই প্রধান উপত্যকার উপরে এই ছোট ছোট উপত্যকাগুলো এরকম করে দেখবো যে ঝুলে আছে। এই ঝুলে থাকা উপত্যকাগুলোকে বলা হয় ঝুলন্ত উপত্যকা। পরের ভূমিরূপটি হলো রসে মোতানে। আচ্ছা, রসে মোতানে মানে কি জানো? হ্যাঁ, এর মানে হচ্ছে, এর অর্থ হলো
ভেড়ার পিঠ, সিপ ব্যাক, ভেড়ার পিঠের মতো এরকম মসৃণ মৃদু ঢাল বিশিষ্ট যে ভূমিরূপ হবে তাকেই বলা হবে রসেমতানি। আসলে দেখো কিভাবে হয়, এই যে পার্বত্য অঞ্চলের যে উপত্যকা আছে তার মধ্য দিয়ে হিমবাহ প্রবাহিত হয়। তো সেই প্রবাহ পথে যদি কোনো উঁচু টিলা বা পাথরের স্তূপ থাকে, তো যে দিক থেকে প্রবাহিত হবে সেই প্রতিবাদ ঢালে হিমবাহের ক্ষয়কার্যের ফলে মসৃণ এবং মৃদু ঢাল বিশিষ্ট চকচকে ভূমিরূপ সৃষ্টি হবে। আর এর পিছনে যেটা অনুবাদ ঢাল, সে অনুবাদ ঢালে হিমবাহের উৎপাটন প্রক্রিয়া ক্ষয় করবে। দূরের থেকে এই ধরনের ভূমিরূপ দেখতে ভেড়ার পিঠের মতো হয় বলে একে বলা হয় সিপ রক। তারপরের ভূমিরূপটি হলো ক্র্যাগ অ্যান্ড টেল। ক্র্যাগ বা ক্যাগ মানে হচ্ছে উঁচু টিলা, আর টেল মানে তোমরা জানো পুচ্ছ। তো এরকম একটা টিলা থাকবে এবং তার পিছনে লেজ থাকবে, লেজের মতো কিছু অংশ থাকবে। তো এই ধরনের ভূমিরূপটা কিভাবে হচ্ছে দেখো, কোনো পার্বত্য উপত্যকার মধ্যে বা পার্বত্য অঞ্চলের হিমবাহ প্রবাহ পথে যদি কোনো বড় টিলা থাকে, কঠিন শিলা দ্বারা গঠিত থাকে, এবং তার পিছনে যদি নরম শিলা থাকে, তাহলে হিমবাহের ক্ষয়কার্যের হাত থেকে এই কঠিন শিলাটা পিছনের নরম শিলাগুলোকে রক্ষা করবে, তাই না? তো সাধারণত কি হবে, সামনে উঁচু হয়ে টিলা বা ক্যাক সৃষ্টি করবে, আর পিছনে দীর্ঘ মৃদু ঢাল বিশিষ্ট যে ল্যাজ সৃষ্টি করবে, এটাকেই বলা হয় টেল। পরের ভূমিরূপটি হলো ফিয়র্ড। সমস্ত মহাদেশ জুড়ে হিমবাহ থাকে। মহাদেশীয় হিমবাহগুলো অবশেষে সমুদ্রে এসে পতিত হয়। তো দীর্ঘদিন ধরে যদি সমুদ্রে এরকম হিমবাহ এসে পড়তে থাকে এবং সমুদ্র উপকূলের কাছে ভূমিরূপ দীর্ঘদিন ধরে ক্ষয় পেতে পেতে সমুদ্র পৃষ্ঠ অপেক্ষা গভীর হয়ে যে উপত্যকা সৃষ্টি হয়, এই উপত্যকাকেই বলা হয় ফিয়র্ড। এখানে কি হয় না, বরফ যখন গলে যায় তখন এই সমুদ্রের নোনা জল ওই উপত্যকায় ঢুকে যায়। তো এই যে কোনো মহাদেশীয় হিমবাহের ফলে সমুদ্রের উপকূলে সমুদ্রপৃষ্ঠ অপেক্ষায় গভীর যে উপত্যকা সৃষ্টি হয়, এই উপত্যকাকেই বলা হয় ফিয়র্ড। এই ধরনের ভূমিরূপ সব থেকে বেশি দেখা যায় নরওয়েতে, এই জন্য ফিয়র্ডের দেশ বলা হয় নরওয়েকে। ছোট ছোট যে ফিয়র্ড সৃষ্টি হয় তাকেই বলা হয় ফিয়ার্ড, আর সুইডেনকে বলা হয় ফিয়ার্ডের দেশ। তো এটাই ছিল হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ। আর এই সিনেমার মাধ্যমে বা ভিজুয়ালের মাধ্যমে তোমরা যে বিষয়টা এত সুন্দর করে বুঝতে পেরে গেছো, দেখবে আর কখনো তোমরা ভুলে যাবে না। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে।